নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি গতকালের হয়ে যাওয়া আইএসএল এর ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, গতকাল আইএসএল এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি, যেখানে গতকালের ম্যাচে 2-0 গোলে জয় তুলে নেয় মুম্বাই সিটি। গতকালের এই ম্যাচটা বেঙ্গালুরু এফসির কাছে একটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। কারণ মুম্বাই সিটি এফসি তারা যদি গতকালের ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করতে না পারত, তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা ছিটকে যেত এই মৌসুমের টপ 6-এর রেস থেকে। যার ফলে গতকাল মুম্বাই সিটি এফসি তারা বদ্ধপরিকর হয়ে কিন্তু মাঠে নেমেছিল এই ম্যাচ থেকে যে করেই হোক পয়েন্ট সংগ্রহ করার জন্য। আর সেই মতনই তারা কিন্তু গতকালের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে 2-0 গোলে জয়লাভ করে, এবং এই 2-0 গোলেই জয়লাভ করে এই মৌসুমে টপ 6-এ নিজেদের জায়গাটাও কিন্তু গতকাল পাকা করে নিল মুম্বাই সিটি এফসি। অপরদিক দিয়ে মুম্বাই সিটি এফসি তারা পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে কোয়ালিফাই করার জন্য ওড়িশা এফসি তারা কিন্তু পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থান থেকে তারা নেমে গেল সপ্তম স্থানে, এবং সপ্তম স্থানে নেমেই ওড়িশা এফসি তারা কিন্তু তাদের এই মৌসুমের আইএসএল এর অভিযানটা শেষ করলো। তো যাই হোক, আমরা ইতিমধ্যেই এই মৌসুমের টপ 6-এর জন্য 6টা দলকে কিন্তু পেয়ে গেছি, যারা হচ্ছে মোহনবাগান এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি। তো এবার যদি কথা বলা যায় আইএসএল এর প্লে অফের রুলস নিয়ে, তো আইএসএল এর নিয়ম অনুযায়ী প্রথম দুই দল তথা মোহনবাগান এবং এফসি গোয়া, এই দুই দল তারা কিন্তু সরাসরি কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য, এবং বাকি 4টে দলের মধ্যে নকআউট ম্যাচ হবে, যেখানে প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হবে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে থাকা দল এবং পঞ্চম স্থানে থাকা দলের মধ্যে, তথা বেঙ্গালুরু এফসি ভার্সেস জামশেদপুর এফসির মধ্যে প্রথম নকআউটের ম্যাচটা হবে, এবং দ্বিতীয় নকআউট ম্যাচে মুখোমুখি হবে পয়েন্টস টেবিলের তৃতীয় ভার্সেস ষষ্ঠ স্থানে থাকা দলের মধ্যে, মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে। আর এই দুটো নকআউট ম্যাচের বিজয়ী দল তারা সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পয়েন্টস টেবিলের প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানে থাকা দল দুটির মধ্যে। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসি ভার্সেস জামশেদপুর এফসি এই ম্যাচের বিজয়ী দল তারা কিন্তু মুখোমুখি হবে পয়েন্টস টেবিলের প্রথম দল তথা মোহনবাগানের বিরুদ্ধে, এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি এই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে। এবং রুলস অনুযায়ী সেমিফাইনালের ম্যাচ হবে কিন্তু দুটো লেগে, এবং এই দুটো লেগের ম্যাচে যে দল জয়লাভ করবে সেই দলে কিন্তু পৌঁছে যাবে ফাইনাল ম্যাচে। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো আজ বিকেল 4টে থেকে ইস্ট বেঙ্গল দল তারা এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার ম্যাচের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে আরকাদাগের বিরুদ্ধে আরকাদাগের ঘরের মাঠে। প্রথম লেগের ম্যাচে ইস্ট বেঙ্গল যেহেতু আরকাদাগের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে 0-1 গোলে হেরে গেছিল, সেহেতু আজ ইস্ট বেঙ্গলকে কিন্তু ন্যূনতম 2 গোলের ব্যবধানে জিততেই হবে যদি ইস্ট বেঙ্গলকে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে হয়। সেক্ষেত্রে আজকের ম্যাচটা ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু বেশ খানিকটা কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। তবে ইস্ট বেঙ্গল তারা কিন্তু সর্বদাই লড়াই করতে জানে, এবং তেমনটাই গতকাল ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজান প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়ে গেছেন যে প্রথম ম্যাচ আরকাদাগের হলেও আজকের ম্যাচটা তাদের। সেক্ষেত্রে আজ যে আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকতে চলেছি সেটা বলাই যায়। তো যাই হোক, এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা কিভাবে দেখতে পাবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে সকালে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেক্ষেত্রে যারা যারা আজকের ম্যাচটা লাইভ দেখতে চাও সম্পূর্ণ বিনামূল্যে, তারা কিন্তু অবশ্যই আমাদের পোস্ট করা সকালের ওই ভিডিওটা দেখে নিও, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আজকের এই ম্যাচটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিভাবে দেখতে পাবে। তো যাক, এবার যদি আজকের ম্যাচের জন্য ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো কোচ অস্কার ব্রুজান তিনি আজকের ম্যাচেও 4-2-3-1 এই ফরমেশনটাই কিন্তু ইউজ করতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে, দলের 4 ডিফেন্সে দেখা যাবে লালচুংনুঙ্গা, জিকসন সিং, হেক্টর রুস্তে এবং মোহাম্মদ রাকিবকে। 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে সৌভিক চক্রবর্তীর সাথে সাউল ক্রেসপো। আপফ্রন্টে 2 উইংয়ে দেখা যাবে মেসি বাউলির সাথে রিচার্ড সেলিসকে, এবং অ্যাটাকিং মিডে খেলবে নাওরেম মহেশ সিং, আর দলের স্ট্রাইকার হিসাবে খেলবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ আরকাদাগ বধের উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে কিন্তু লাল হলুদ বাহিনী। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এবং ইস্ট বেঙ্গল তারা কি পারবে আরকাদাগের বিরুদ্ধে 2 গোলের ব্যবধানে জয় পেয়ে ইস্ট বেঙ্গল তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা মোহনবাগানকে কেন্দ্র করে এক নতুন বিদেশি নিয়ে। তো ইতিমধ্যেই এই মৌসুমে লিগ শিল্ড জিতে ভারত সেরা হয়ে গেছে মোহনবাগান দল।
আর এই মৌসুমে লিগ শিল্ড জয়ের সুবাদে আগামী মৌসুমে ACL 2 এ খেলার জায়গাটাও কিন্তু পাকা করে নিয়েছে মোহনবাগান। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আগামী মরশুমে তারা ভারতীয় টুর্নামেন্টগুলির পাশাপাশি এশিয়া মঞ্চেও তারা নিজেদের ছাপ ফেলতে চায়। এবং সেই মতনই আগামী মরশুমে এশিয়া মঞ্চে ভালো ফলাফল করার জন্য তলায় তলায় কিন্তু ট্রান্সফার মার্কেটে কাজ করাও শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে মোহনবাগানের যে স্কোয়াড রয়েছে তাতে আগামী মরশুমে খুব বেশি প্লেয়ারের ইনকামিং কিন্তু আমরা নাও দেখতে পেতে পারি। সেক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা ভাইটাল পজিশন ছাড়া খুব বেশি প্লেয়ার কিন্তু আমরা আগামী মরশুমে মোহনবাগান দলে সাইনিং হতে দেখতে পাবো না, যেখানে নতুন ইনকামিংয়ের মধ্যে 2 থেকে 3টে ভারতীয় প্লেয়ার এবং একটা বিদেশি প্লেয়ারের আগমন ঘটতে চলেছে মোহনবাগান দলে। আর এই অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই নতুন প্লেয়ার স্কাউটিং করাও কিন্তু শুরু করে দিয়েছে। তো বিদেশি প্লেয়ারদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু বিদেশি প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করাও শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং ধীরে ধীরে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে থাকা সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের নামগুলোও কিন্তু ধীরে ধীরে সামনে আসছে, যাদের মধ্যে সর্বপ্রথম যে বিদেশিটার নাম প্রকাশ্যে এসেছে সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 35 বছর বয়সে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার জোনাথান ভিয়েরা। 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্প্যানিশ মিডিওটা তিনি বর্তমানে খেলছেন মালয়েশিয়ান ফার্স্ট টায়ার লিগের ক্লাব জহর ডিটি দলের হয়ে। বর্তমান দলের হয়ে 2024-25 মরশুমে খুব বেশি গেম টাইম না পেলেও 9টা ম্যাচে 2টো গোল তিনি করেছেন। বর্তমান ক্লাবে তিনি যোগ দিয়েছেন এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখে একটা শর্ট টার্ম ডিলে, এবং এই বছরের জুন মাসেই এই জহর ডিটি দলের সাথে এই জোনাথনের কিন্তু চুক্তিটাও শেষ হয়ে যাচ্ছে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই জোনাথন তিনি 2017 সালে স্পেনের জাতীয় দলের হয়ে একটা ম্যাচও তিনি খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে লা লিগা 2 সুপার লিগার মতন বড় বড় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই জোনাথনের কাছে। লা লিগাতে ইউডি লাস পালমাস দলের হয়ে খেলার সময় তিনি মেসির বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু ম্যাচ তিনি খেলেছেন। লা লিগাতে 155 ম্যাচে 30টা গোল এবং 33টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। এছাড়া লা লিগা 2তে 154 ম্যাচে 53টা গোল এবং 27টা অ্যাসিস্ট তিনি করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রায় 450টার কাছাকাছি ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 450টার কাছাকাছি ম্যাচে 108টা গোল এবং 94টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। তো এক কথায় বলা চলে এক্সপিরিয়েন্সে ভরপুর এই জোনাথনকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট দলে চূড়ান্ত করে তাহলে কিন্তু বড় বড় লিগের খেলার সুবাদে মোহনবাগান দলকে এশিয়া মঞ্চে কিন্তু বেশ সাহায্য করতে পারবেন এই স্প্যানিশ মিডিও। তো গতকাল এমবিএফটির রিপোর্ট অনুযায়ী যেমনটা জানা গেছে এই জোনাথন তিনি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে রয়েছে। তবে এই জোনাথনের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্টের প্রধান টার্গেট লিস্টে রয়েছে কিন্তু অন্য একজন বিদেশি। সেক্ষেত্রে যদি সেই প্রাইম টার্গেটে থাকা বিদেশি প্লেয়ারকে কনভিন্স করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এই জোনাথনের ডিলে খুব একটা এগোবে না মোহনবাগান। আর যদি সেই প্রাইম টার্গেটে থাকা বিদেশিকে কনভিন্স করতে ব্যর্থ হয় মোহনবাগান ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এই জোনাথনের বিষয়ে কিন্তু এগোতে পারে মোহনবাগান। তো এই জোনাথন কিন্তু নিঃসন্দেহে একজন হাই কোয়ালিটির প্লেয়ার, তাতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে প্লেয়ারটার এজ ফ্যাক্টরটা কিন্তু একটা মেন বিষয় হয়ে দাঁড়াতে পারে মোহনবাগানের জন্য, কারণ বর্তমানে তার বয়স হচ্ছে 35। সেক্ষেত্রে এই বয়সে এসে সে কতটা নিজেকে মেলে ধরতে পারবে সেটাই কিন্তু মূল চিন্তার বিষয়। তবে আবারও তোমাদের জানিয়ে রাখি এই জোনাথন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের প্রধান টার্গেট ম্যান নয়। সেক্ষেত্রে এই জোনাথনই যে মোহনবাগানে আসছে সেটা কিন্তু তোমরা ভেবে নিও না। তো আগামীতে মোহনবাগানের নতুন বিদেশি সংক্রান্ত নতুন আপডেট উঠে আসলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে সবার প্রথম শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে মোহনবাগান দলের নতুন প্লেয়ার সম্পর্কে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে এবং মোহনবাগান দল সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য সবার আগে পেতে যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অথবা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করনি, তারা কিন্তু অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে ফলো করে নিও, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগেই পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই জোনাথন সে মোহনবাগান দলের জন্য কেমন অপশান হবে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের জাতীয় দলকে নিয়ে। তো তোমরা জানো এই মাসের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে আমাদের জাতীয় দলের। আর বিশেষ করে এই ম্যাচের জন্য আমাদের জাতীয় দলের লিডার লেজেন্ড সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে কিন্তু আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করিয়েছে কোচ মানালো মার্কোয়েজ রোকা। তবে সুনীল ছেত্রীর এই প্রত্যাবর্তনের কারণেই আমাদের ভারতকে এবার কিন্তু জঘন্য অপমান এবং ট্রোল করছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা। ইতিমধ্যেই বাংলাদেশের ফুটবল সমর্থকরা সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনের খবরটা জানতে পেরে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলছে তাদের বিরুদ্ধে খেলতে নামার ভয়ে ভারত সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে। বিশেষ করে বাংলাদেশের সিটিজেনশিপ প্রাপ্ত হামজা চৌধুরীর ভয়ে নাকি ভারত এমনটা পদক্ষেপ নিয়েছে তেমনটা কিন্তু তারা বলে বেড়াচ্ছে।
তো এই হামজা চৌধুরী হচ্ছেন বাংলাদেশের বংশোদ্ভূত এক ইংলিশ মিডফিল্ড পজিশনের প্লেয়ার। 36 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই হামজা তার ক্লাব কেরিয়ারে চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার লিগ 2 এর মতন বড় বড় লিগে তিনি খেলেছেন। বাংলাদেশের বংশোদ্ভূত এই প্লেয়ারকে বাংলাদেশের ফুটবল ফেডারেশন তারা কিন্তু তাদের জাতীয় দলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে। এবং যেমনটা খবর, ইংল্যান্ড থেকে হামজা তিনি কিন্তু বাংলাদেশে ফিরছে ভারতের বিরুদ্ধে 25 তারিখের ম্যাচে খেলতে নামার জন্য। আর বাংলাদেশের এই বড় সিদ্ধান্তের কারণেই ভারত তারা সুনীল ছেত্রীকে আবারও অবসর থেকে জাতীয় দলে ফিরিয়ে নিয়ে এসেছে, তেমনটাই কিন্তু বলছে বাংলাদেশের ফুটবল প্রেমী সহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টস চ্যানেল। তো এখানে বাংলাদেশের ফুটবল সমর্থকরা যে কথাগুলো বলছে সেগুলোতেও কিন্তু যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি তরুণ স্ট্রাইকারদের সুযোগ না দিয়ে তিনি কিন্তু অবসরপ্রাপ্ত সুনীল ছেত্রীকে আবারও জাতীয় দলে ফিরিয়ে নিয়ে এসেছেন। সেহেতু তার এই সিদ্ধান্তে যে ভারতকে ট্রোল হতেই হবে। তো সুনীল ছেত্রীকে ফিরিয়ে নিয়ে এসে কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি আদতেও কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা তাদের বংশোদ্ভূত প্লেয়ারদের তারা কিন্তু নিজেদের জাতীয় দলে খেলার ছাড়পত্র দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভারতের বংশোদ্ভূত প্লেয়ার যারা বিদেশি লিগে খেলছে সেই সমস্ত প্লেয়াররা তারা ভারতের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেও আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম পদক্ষেপই নিচ্ছে না। সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের আমাদের জাতীয় দলে খেলার ছাড়পত্র দেবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ভারতীয় ফুটবল খুব একটা এগোবে বলে আমার মনে হয় না। কারণ বিদেশি লিগে খেলা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা আমাদের জাতীয় দলকে যতটা সাহায্য করতে পারবে ততটা সাহায্য কিন্তু আমাদের ভারতীয় ফুটবল প্লেয়াররা তেমনটা কিন্তু করতে পারবে না। যেখানে বাংলাদেশ তারা করে দেখাচ্ছে সেখানে দাঁড়িয়ে ভারত কিন্তু এখনও চেয়ে চেয়ে দেখছে। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন তারা যত শীঘ্রই সম্ভব তারা আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের আমাদের জাতীয় দলের যেন খেলার ব্যবস্থা করে দেন। তো বাংলাদেশের বিরুদ্ধে ভারত মোট মুখোমুখি হয়েছে 5 বার, যেখানে 2 বার জয় পেয়েছে ভারত এবং 3 বার ম্যাচ ড্র হয়েছে। মানে ভারতের বিরুদ্ধে এখনও কিন্তু একটা ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে আসতে পারেনি বাংলাদেশ। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে বাংলাদেশকে আগামী 25 তারিখ হারিয়ে আমাদের জাতীয় দল তারা তাদের তৃতীয় জয়টা ছিনিয়ে নিয়ে আসার পাশাপাশি তাদের অপমানের জবাবটাও তারা নিতে পারে নাকি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আমাদের জাতীয় দল তারা কি পারবে আগামী 25 তারিখ বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে আসার পাশাপাশি তাদের অপমানের বদলাটা নিতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।